পেলাম। ওই দেখুন ময়ূরটি। এই পর্বে আমরা দেখে নিতে চলেছি অযোধ্যার রামলালার মন্দির ও অযোধ্যার পার্শ্ববর্তী সব দর্শনীয় স্থান। চলুন প্রথম দিন ও দ্বিতীয় দিন আমরা কিভাবে এখানে অতিবাহিত করলাম তা আপনাদের সামনে পুরো তুলে ধরছি। আমরা আস্থা স্পেশালে এসে এই টেন্ট সিটিতেই ছিলাম এবং আমাদের ব্যয় হয়েছিল 1600 টাকা। এই জায়গার ভিতরেই আমরা এই বড় টেন্টের ভিতরে 360টি ক্যাম্প খাট ছিল, যেখানে আমরা একত্রে ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা একসঙ্গেই থাকতে পেরেছিলাম। সেইটুকু সুযোগ সুবিধা আমাদেরকে অবশ্যই এখানকার রাম সেবকরা করে দিয়েছিলেন। এরপরে আমরা এই বাসে করে উঠে পড়লাম, অর্থাৎ সকাল 6টার সময় আমরা বাসে চেপে পড়লাম রাম জন্মভূমির দিকে যাওয়ার জন্য। আমাদেরকে বাস নিয়ে চললো এবং অবশেষে আমাদেরকে লতা মঙ্গেশকর চকে গিয়ে নামিয়ে দিল। সেখান থেকে আমরা টোটো নিয়ে আমরা যতদূর পেরেছিলাম রাম মন্দিরের কাছে এগিয়ে চলে এসেছিলাম এবং বাকি রাস্তা কিন্তু পায়ে হেঁটেই আমাদের রাম মন্দির পর্যন্ত যেতে হয়েছিল। প্রায় 700 মিটার রাস্তা আমাদের পায়ে হেঁটেই যেতে হয়েছিল এবং অবশেষে আমরা এই রাম মন্দির আমরা দর্শন করতে পারলাম। এই রাস্তাটা অযোধ্যা ধাম স্টেশন থেকে আসছে। এদিকে চলে যাবেন হনুমানগড়ি মন্দির, আর এদিকে চলে যাবেন, এই হচ্ছে করিডোর। কিছুটা গিয়েই রাইট হ্যান্ডে রামলালা মন্দিরের গেট। নমস্কার। অযোধ্যা ধাম অর্থাৎ রামলালা দর্শনে গেছেন, সেখানে গিয়ে শ্রীরাম জন্মভূমি মন্দির ও আশেপাশের কোন স্থানগুলি পায়ে হেঁটে আপনার পক্ষে দেখা সম্ভব তার সম্পূর্ণ বিবরণ এই ছোট্ট পোর্শনের মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এটা হলো অযোধ্যার ম্যাপ, এই হলো শ্রী জন্মভূমি মন্দির। খেয়াল করুন, এই হলো অযোধ্যা রেলওয়ে স্টেশন, আর এই হলো নয়াঘাট বা সরজু নদী, এই হলো লতা মঙ্গেশকর চক। খেয়াল করুন, আমি যে রাস্তাটাকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে আপনি জাস্ট বেরিয়ে এলেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে মেন রাস্তা, যেটা সোজা লতা মঙ্গেশকর চক বা নয়াঘাট বা সরজু নদী বা যেখানে আপনার সন্ধ্যা আরতি হচ্ছে সেখানে পৌঁছে যাচ্ছেন। আপনি এখান থেকে বেরিয়ে এই রাস্তাটাও ধরে নিতে পারেন। এটা দিয়ে ধরে যদি যান বা এটা দিয়ে ধরে যদি যান, এই যেখানে এসে আপনি এখানে উপস্থিত হচ্ছেন, এখান থেকেই আমাদের এই যে শ্রীরাম জন্মভূমি এই করিডোরটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে। 600 মিটার আপনাকে পায়ে হেঁটে যেতেই হচ্ছে। শ্রী জন্মভূমি মন্দির দেখার আগে একটা প্রচলিত কথা আছে যে হনুমানগড়ি আগে দেখে নিতে হয়। আমরাও তাই করেছিলাম, আমরা হনুমানগড়ি আগে দর্শন করে নিয়েছিলাম। হনুমানগড়ি কোথায়? জাস্ট এই পয়েন্টে হনুমানগড়ি দর্শন করলাম, পায়ে হেঁটে জন্মভূমি দর্শন করলাম। আপনি যখনই এই করিডোর দিয়ে ঢুকলেন, ঢুকেই বাদিকে দেখবেন কিছুটা হাঁটার পরই আপনার লকার রুম রয়েছে এবং শু রেক রয়েছে। সেগুলো রেখে আপনি রাম জন্মভূমি ঢুকলেন, ওখান থেকে বেরিয়ে এলেন, মেন রাস্তা দিয়ে আবার চলে এলেন, এসেই সামনে পেয়ে যাবেন শ্রী হনুমানগড়ি মন্দির। জাস্ট এই রাস্তারই এখানে ডিসপ্লে বোর্ড লেখা রয়েছে হনুমানগড়ি মন্দির। হনুমানগড়ি মন্দির দেখলেন, সেখান থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরলেন, এই রাস্তাটা ধরলেই এখানে চলে এলেন দশরথ মহল। দেখুন, এখান থেকে এইটা হচ্ছে জাস্ট 200 মিটার। দশরথ ভবন দেখে নিয়ে আপনি কি করবেন, এই রাস্তা ধরে হেঁটে যাবেন। হেঁটে গেলেই এই হচ্ছে কনক ভবন।
তাহলে হনুমানগড়ি, রাম মন্দির, দশরথ ভবন, কনক ভবন দেখলেন। দেখে তারপরে আপনি কি করবেন, এখান থেকে কনক ভবন থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে আসলেই এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটাতে আপনি টোটো পেয়ে যাবেন। এই রাস্তায় কিন্তু টোটো চলাচল বন্ধ, মেন রাস্তায় টোটো চলাচল বন্ধ। আপনি এখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটো নিয়ে আপনি কি করছেন, সোজা আপনি লতা মঙ্গেশকর চকে চলে আসছেন। এই হচ্ছে লতা মঙ্গেশকর চক, এই হচ্ছে নয়াঘাট। আপনি যদি ভাবেন আপনি গুপ্তার ঘাট যাবেন, তাহলে এখান থেকে টোটো নিন, এই রাস্তা ধরে এই পয়েন্টে হচ্ছে গুপ্তার ঘাট, যেখানে শ্রীরাম এই নদীতে নিজে পরলোক গমন করেছিলেন। এই হলো আশেপাশে পায়ে হেঁটে যাওয়া দর্শনীয় স্থান। এবার আপনারা হয়তো অনেকে আস্থা স্পেশালে যাচ্ছেন। আস্থা স্পেশালে গেলে আপনারা থাকছেন কোথায়, এই হচ্ছে টেন্ট সিটি, এখানে থাকছেন। আপনি হাওড়া থেকে যখনই গেছেন আপনাকে নামাচ্ছে কোথায়, কাটরা স্টেশনে। কাটরা স্টেশন কোথায়, নদীর এপারে, এই হচ্ছে কাটরা স্টেশন। কাটরা স্টেশন, এখান থেকে আপনাকে বাসে করে ওই টেন্ট সিটিতে আপনাকে নিয়ে যাচ্ছে। এই হলো আপনার টেন্ট সিটি। টেন্ট সিটি থেকে আপনি আবার টেন্ট থেকে বাইরে বেরিয়েই আস্থার যে স্পেশাল বাসগুলো রয়েছে সেগুলোতেই আপনি কিন্তু লতা মঙ্গেশকর চকে আসছেন, বা এইসব দর্শন করে আবার এখান থেকে লতা মঙ্গেশকর চক থেকে বাস ধরে আপনি টেন্ট সিটিতে ফিরতে পারছেন। আর যদি আপনি মন্দিরের আশেপাশে কোনো হোটেলে থাকেন, তাহলে আমি যে পায়ে হাঁটা রাস্তা বললাম সেই পায়ে হাঁটা রাস্তাতেই আপনারা কিন্তু এই পুরো জায়গাটা দেখে নিতে পারছেন। এবার বলি, অনেকে বলবেন মণি পর্বত কোথায়। মণি পর্বত আমি জুম করি, এই যে অযোধ্যা জংশন, এই যে রাস্তাটা, এই যে মেন রোড, জন্মভূমি দেখাই, এই যে জন্মভূমি, এই জন্মভূমি থেকে এই রাস্তারই এই পয়েন্টে রয়েছে মণি পর্বত। আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, টোটোতে 10 টাকা ভাড়া দিয়েও চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা আছে দশরথ, যেখানে যজ্ঞ করেছিলেন, দশরথ যজ্ঞস্থল, সেটা এখান থেকে 20 কিলোমিটার দূর, সেটা এখান থেকে 20 কিলোমিটার দূরে। এই পয়েন্ট থেকে লতা মঙ্গেশকর চক থেকে আপনারা টোটো নিলেন, 500 টাকা ভাড়া নেবে। এই রাস্তা পেরিয়ে এই রাস্তাতে গিয়ে এই রকম পয়েন্টে হচ্ছে দশরথের যজ্ঞস্থান, সেটাও আপনারা দেখে নিতে পারেন। সামগ্রিক এইটুকুই হলো আমাদের জন্মভূমির আশেপাশের স্থান। আর একটা আছে সূর্যকুণ্ড, সেটা অনেকটাই দূরে, ঠিক এরকম পয়েন্টে, এখান থেকে সেটা হচ্ছে 25 কিলোমিটার। টোটো নিয়েও আপনারা সেটা দেখে নিতে পারেন। চলুন এবার ভিডিওর পরবর্তী অংশগুলো আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। এখন বাজে 7:10। প্রথমে হনুমানগড়ি মন্দিরে যাচ্ছি। এইটা হলো হনুমানগড়ি মন্দিরের রাস্তা, আর সোজা চলে গেল নয়াঘাট। আর একটু আগেই বললাম এদিকটা হচ্ছে রামলালা মন্দির। হনুমানগড়ি মন্দিরে প্রবেশ করছি। देखेंगे बाबूजी, लेकिन जिम्मेदारी नहीं रहती, हम देखेंगे। 76টি সিঁড়ি পেরিয়ে মন্দিরের মেন গেটের কাছে আমরা উপস্থিত হলাম। মেন মন্দিরের বাইরের দেওয়ালের কারুকার্য দেখে সত্যি মন মুগ্ধ হয়ে গেল।
আমরা হনুমানগড়ি মন্দিরে এক গেট দিয়ে ঢুকেছিলাম আর এই গেট দিয়ে বেরিয়ে এলাম, অর্থাৎ প্রবেশের জন্য একটি রাস্তা রয়েছে আর বেরিয়ে আসার জন্য একটি রাস্তা রয়েছে। আমরা একটি দোকানে জুতো খুলেছিলাম, খালি পায়ে এসেছিলাম, এবার সেই দোকান থেকে জুতো নিয়ে নেব। এবার আমরা যাব রামলালা মন্দিরের উদ্দেশ্যে। জয় শ্রীরাম। হনুমানগড়ি মন্দির থেকে 200 মিটারের মধ্যেই কিন্তু রামলালা মন্দিরের মেন গেট, অর্থাৎ জন্মভূমি ঢোকার মেন গেট কিন্তু 200 মিটারের মধ্যে। এবার এখান থেকে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তায়। চলুন, যতদূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ হয় ততদূর পর্যন্ত আমরা ভিডিও তো করার চেষ্টা করি। এইটা হলো সুগ্রীবের কেলা। আসার সময় প্রবেশ করব, মন্দির দর্শন করে ফেরার সময় অবশ্যই ভিতরে যাব। সকলের উদ্দেশ্যে জানাই, এখানে কিন্তু বড় ব্যাগ নিয়ে আসতে বারণ করা হচ্ছে, কারণ লকারে রাখতে অসুবিধা হয়, সেই কারণে বড় ব্যাগ নিয়ে প্রবেশ করতে বারণ করছে। মেন রাস্তা থেকে 400 মিটারের মধ্যে আপনি লকার রুম, সুরেক এগুলো পেয়ে যাবেন। লকার রুমে যাবতীয় জিনিসপত্র রেখে দেবেন। এখান থেকে এটা হচ্ছে মেন চেক পয়েন্ট, পেরিয়ে লকার রুমে সব রেখে ঢুকতে হবে। এখান থেকে স্ক্যানিং করে ব্যাগ নিয়ে নিচ্ছি। ব্যাগ নিয়ে নিলাম, এবার এগিয়ে চলেছি। আমার সাথে উর্মিনী রয়েছে, হাই করো। চলো, এগিয়ে চলেছি। ওই সামনেই আমরা দেখতে পাচ্ছি সুরেক রয়েছে। ব্যাগ স্ক্যান করে বেরোনোর পর ওই ডান দিকে হচ্ছে লকার রুম, আর সামনে হচ্ছে এই ব্লু রঙের যে ট্রেগুলো রয়েছে এগুলো হচ্ছে সুরেক। লকার রুমে আবার বলছি, বড় ব্যাগ নিয়ে যাবেন না। চলুন, এই দুটো প্রক্রিয়া করে নিই, আগে ব্যাগ রেখে দিই আর জুতোগুলো রেখে নিই, তারপর প্রবেশ করছি। আবার ফিরে অবশ্যই ভিডিও করব। বাহান্ন মিনিটের মধ্যে আমরা দর্শন করে বেরিয়ে চলে এলাম একদম। এবার শুধু ব্যাগ নিয়ে নিয়েছি, এবার শু নেব। রাম মন্দির থেকে এবার আমরা বেরিয়ে চলেছি দশরথ মহলের উদ্দেশ্যে। ভালো পরিবেশ, খুবই আরামদায়ক। তাহলে প্রথম দর্শন শুরু করেছিলাম হনুমানগড়ি, তারপরে রাম মন্দির, আর এবার আমরা দেখতে চলেছি দশরথ মহল। চলুন।
হনুমানগড়ি মন্দির থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এখান থেকে 450 মিটার গেলেই দশরথ মহল পেয়ে যাবেন এই রাস্তায়। অর্থাৎ হনুমানগড়ি মন্দির এই হিসাবে এই রাস্তা ধরে নিন, 450 মিটার গেলেই দশরথ মহল। অর্থাৎ পুরোটাই হেঁটে হেঁটে আপনি করুন আগে। माखन मिश्री एक ही भैया माखन मिश्री बहुत टेस्टी, बहुत जोरदार ना। এই তো হনুমান মন্দিরের গেট। আর এই কয়েকটা দোকান পেরিয়েই ওই যে সামনে বড় দরজাটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে দশরথ মহলের গেট। তার মানে খুবই কাছাকাছি। দশরথ ভবন প্রবেশ করছি। এই যে পাশে স্ট্রাকচার করা রয়েছে, মনে হচ্ছে রং হবে। দশরথ মহলের ভিতরে প্রবেশ করছি সিংহদুয়ার দিয়ে। বাদিকে একটি বট গাছ আছে। বাদিকে কয়েকটা রুম রয়েছে। ডান দিকে বজরংবলীর একটি ছোট্ট মন্দির রয়েছে। আর সামনেই হচ্ছে দশরথ মহল। চলুন ভিতরটা যাই। প্রথমে বাদিক থেকে দেখি। ডান দিক বাদিকে কিছু ঘর আছে। অবশ্যই এটা দশরথের তৈরি মহল নয়, পরে নির্মিত হয়েছে। ভিতরে রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন ইনাদের মূর্তি রয়েছে। এখন 9:35। চলো परिवार है, कोई पत्नी लड़का। এই হলো দশরথ মহল। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। জাস্ট 5 মিনিটের মধ্যেই দেখা হয়ে গেল, বেশি সময় নষ্ট হলো না। দশরথ ভবন থেকে আমরা বেরোলাম। বেরিয়ে তার পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি কনক ভবন যাওয়ার জন্য। জাস্ট 10-12 পা এগিয়ে এসেই একটি ডিসপ্লেতে দেখা গেল কনক ভবন ডান দিকে। তাই কনক ভবনের দিকে এগিয়ে যাচ্ছি।
এগুলো হলো কন্দমূল। যখন রাম বনবাসে ছিল তখন এগুলো খেয়েই নাকি সেই সময় পেট ভরত। ঠিক আছে, এই এক এক পিস 10 টাকা করে বিক্রি করছি। অল্প একটু এগিয়ে এসেই কনক ভবন পেয়ে গেলাম, প্রবেশ করছি। খুব সুন্দর দেখতে ভবনটি। বাদিকে প্রসাদ সামগ্রী এবং পূজার জন্য দ্রব্যাদি রয়েছে। কনক ভবনের ডান দিকে মহাদেবের একটি মন্দির রয়েছে। এটা হচ্ছে লাল সাহেব দরবার। এই হচ্ছে ভবন। চলুন ভিতরে যাই। কনক ভবনের ভিতরে প্রবেশ করছি। সত্যিকারের দেওয়ালের কারুকার্য খুব সুন্দর। ডান দিক বাদিকে সীতারাম লেখা রয়েছে। মন্দিরের বাদিকে একটি ভবন রয়েছে এবং ডান দিকেও একটি ভবন রয়েছে। এই পুরোটা কিন্তু একসঙ্গে স্ট্রাকচার, ভালো হলুদ বর্ণের। যাই ভিতরে। মন্দিরটার ডান দিক দিয়ে প্রবেশ, বাঁ দিক দিয়ে এক্সিট। বাহ, বাহ, সত্যি দারুণ। যাও দেখে একটু প্রণাম করে নাও। এবার কনক ভবন থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে যাব। गलत जगह पर करते हैं। आगे खड़ी हो जाएगा तो वो आगे से प्रणाम करेगा, पीछे खड़े तो निकल हो गए। हाँ हाँ चलो पापा। এবার সরজু নদীর দিকে চললাম। এটা হলো লতা মঙ্গেশকর চক। এর সামনেই রয়েছে নয়াঘাট অর্থাৎ সরজু নদী। এটাই হলো লতা মঙ্গেশকর চক। এই জায়গাটা খুব জাঁকজমকপূর্ণ। লতা মঙ্গেশকর চক থেকে আপনি এদিকটাও যেতে পারেন ঘাটের জন্য, আবার এদিকটাও যেতে পারেন। ওই দিকটায় ভিড় আছে বলে আমি এই ঘাটটা দিয়ে এগিয়ে চললাম। কুইন হিউম্যানোরিয়াল পার্ক। ঘাটে যেতেই বাঁদিকে পড়ল। যদি সম্ভব হয় ভিতরে ঢুকছি। পার্কটা বন্ধ আছে, তাই গেট থেকে খোঁজ খবর নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো বিকেল দিকে খোলে, এখন তো সময় 10টা 45,
তাই হয়তো খোলা পেলাম না। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ঘাটে চলে এলাম। বাহ, তীর্থযাত্রীদের স্নান করার জন্য এরকম ঘেরাও দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে। এর মধ্যে জলের গভীরতা খুব একটা বেশি নয়, বুঝতে পেরেছেন। আর নৌকা বিহার হচ্ছে, মাথা পিছু 100 টাকা করে। সন্ধ্যাবেলায় আরতি এই ঘাটেই হয়। এই যে স্ট্রাকচারটা করা রয়েছে এখানে হয়। এখানে সবাই কম বেশি বসে পড়া হয়। এবার আমরা চললাম শহরের মাঝেই অবস্থিত মণি পর্বতের উদ্দেশ্যে। এটা হলো মণি পর্বত। অ্যাকচুয়াল পর্বত বলা ভুল, ছোট্ট একটা পাথরের টিলা। এটাই কথিত আছে যখন ভরত রামের পাদুকা পুজো করছিল তখন হনুমান উপর দিয়ে উড়ে গেলে তার ছায়া সেই পাদুকার উপর পড়েছিল। তখন ভরত সেই হনুমানকে বাণ মেরে নিচে নামিয়েছিল। আর ওই বাণের আঘাতে পর্বতের একটি অংশ, কোন পর্বত বলুন তো, লক্ষণের জন্য যে সঞ্জীবনী পাতা আনতে যাচ্ছিল সেই পাতা সহ গাছটি হনুমান যখন নিয়ে চলে আসছিল সেই পর্বতের একটি অংশ নাকি এখানে পড়ে গিয়েছিল। সেই টুকরোটাই মণি পর্বত নামে পরিচিত। অনেকগুলো সিঁড়ি আছে, উঠতে হবে। চলুন সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠি। অল্প কটা সিঁড়ি, খুব একটা বেশি নয়। যেরকম আমরা হনুমানগড়িতে দেখেছিলাম সেরকমই পরিমাণে সিঁড়ি রয়েছে দেখলাম। হয়তো তার থেকে অল্প কটা বেশি হবে। প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। ভ্রমণ স্থলগুলোর মধ্যে অযোধ্যা ধামের বলা যেতে পারে এটাই শেষ ভ্রমণ স্থান আমাদের, কারণ 3টে বেজে গেল। এই হচ্ছে মণি ভগবান মন্দির, এইখানে রয়েছেন। ভিতরে যাই। সেই সীতারামজি। কিন্তু খুবই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। চলুন চারদিকটা ঘুরে দেখি। আরও কটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। তবে এখানে একটা বিশেষত্ব রয়েছে, এই উপরের চূড়া দিয়ে কিন্তু পুরো শহরটাকে দেখা যায়। এরপরে ডান দিকে যেতে হবে। সিঁড়ির ধাপগুলো একটু উঁচু উঁচু। এই চূড়ার ভিতরে একটি দোলনাতে ভগবানের ফটো দেওয়া আছে। দেখছি এই দোলনাতে হনুমানজি
প্রভুকে প্রণাম করছেন সেরকম একটি ফটো ফ্রেম রয়েছে। এই হচ্ছে চারদিকটা, ভালো। আজকেই আমাদের আবার আস্থা লোকালে বাড়ি ফেরা, রাত্রিবেলা 10টায় টাইম। বানর মহারাজদের এখানে দখলদারিত্ব বেশি। অযোধ্যা থেকে বেরিয়ে দূরবর্তী যে ভ্রমণ স্থানগুলো রয়েছে, ঠিক আছে, তার মধ্যে প্রথম স্থান হচ্ছে এই মকরাধাম, যেটা হলো নয়াঘাট থেকে 16 কিলোমিটার দূরে। এই যে মকরাধামের গেট, মকরাধাম হলো যেখানে দশরথ যজ্ঞ করেছিলেন পুত্র লাভের উদ্দেশ্যে, এবং তারপরে কিন্তু তার 4 পুত্র হয়েছিল। এবং এখানকার মাটি আর জল কিন্তু বর্তমানে যে অযোধ্যা রাম মন্দির তৈরি হলো সেখানেও গিয়েছিল। চলুন ভিতরটা গিয়ে একটু দেখি। একটি ঘাগরা নদীর একটি ক্যানেল হিসাবে একটি নদীর অংশ থেকে যে বয়ে চলা পথ, তারই পাশে দশরথ এসে কিন্তু যজ্ঞ করেছিলেন। সেই উদ্দেশ্যে একটি মন্দির পুরনো রয়েছে আর একটি নতুন নির্মাণ হচ্ছে। এই ছোট্ট কুকুরটাকে ওরা ডিস্টার্ব করছে, ঠিক আছে, ওরা এই বান্দরগুলো একে খুব ডিস্টার্ব করছে, সেটা একটু চোখে পড়লো, তাই ওকে একটা বিস্কুট তো অন্তপক্ষে দিয়ে আনে। আর এটা হচ্ছে মনোরমা নদী। মন্দিরে ঢুকবো, যে নতুন মন্দির হচ্ছে, তার আগে যজ্ঞের স্থানটা একটু দেখে নিই। এই স্থানে নাকি দশরথ যজ্ঞ করেছিলেন, তবে বর্তমানে তৈরি এই অংশটি কিন্তু তখন ছিল না। চলো বাবা, একটু জুতো খুলে উপরটা চলো। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে ভিতরটা, ভালো, অনেকগুলো যজ্ঞকুণ্ড করা হয়েছে। আসবেন অবশ্যই, অযোধ্যা এলে দূরবর্তী স্থানগুলো যদি ঘুরতে বেরোন, তার মধ্যে কিন্তু এই মকরাধাম আসবেনই আসবেন, কারণ এটি বিশেষত্ব হচ্ছে দশরথ রাজার করা যজ্ঞস্থান। এবার আমরা এই মকরাধাম থেকে বেরিয়ে যাব। মকরাধামের যজ্ঞের স্থানের ঠিক উল্টো দিকেই এই মন্দিরটি অবস্থিত। বহুত পুরনো একটি বট গাছ রয়েছে। এর স্থাপত্য দেখে মনে হচ্ছে এটি সত্যি বহু পুরনো। हनुमान मंदिर। अरे भाई, राजा दशरथ जी यज्ञ की ही मेन अस्थाई यही है। ओके।
जहाँ से राम लक्ष्मण और भरत में हुआ था। हाँ हाँ पूरा पता है विदेश से विदेश। अच्छा, यह राम लक्ष्मण भरत शत्रुघ्न जैसे दशरथ जी वैसे चल के आए, यह यज्ञ किहिन। हाँ और यज्ञ कहे के बाद जैसे खीर का प्रसाद मिला, हाँ वह लगे सबका रानी का खवाइन, हाँ वहीं से प्राप्ति मिली। यही इसका पौराणिक हिस्ट्री है। शुक्रिया। সন্ধ্যা আরতি এবং লাইট অ্যান্ড মিউজিক শোয়ের উপর আমি অযোধ্যা ধামের ভিডিও নম্বর পার্ট 3 সামনেই আপলোড করব। অবশ্যই সকলকে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপরে টেন্টে ফিরে গিয়ে বাস ধরে কাটরা স্টেশনে এলাম এবং আস্থা স্পেশালে চেপে বসলাম। ब्रह्मस्वरूपी